আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মিয়া ফেরদৌস। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত সংবাদ। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল ও ময়মনসিংহ মেডিকেল এবং বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে যেন তিল ধরার ঠাঁই নেই। দেশে বিভিন্ন প্রান্ত থেকে নানা হাসপাতাল ঘুরে আক্রান্তরা ভর্তি হচ্ছেন মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালে। রোগীর স্বজনরা বলছেন, জেলা ও উপজেলা পর্যায়ে সুচিকিৎসা না থাকায় বাচ্চাদের নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। চলমান হাম প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে শিশুদের ২ ডোজ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। হাম প্রাদুর্ভাব যেন মহামারী আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীদের চাপ। রাজধানীর মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালের চিত্র এটি। প্রতিনিয়ত শ্বাস নিয়ে যুদ্ধ করছে শিশুরা। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুকে পরাজিত করার লড়াই। জ্বরে হইলি মানে হাম কোনো ডাক্তারে ধরতে পারে না, বিজিত দিয়ে ডাক্তার দেখেছে তারাও ধরতে পারেন না যে এটা এই রোগ। অনেক কষ্ট করছি, অনেক দৌড়াদৌড়ি করছি, বাচ্চা তো অনেক সিরিয়াস আছিল, চোখ মেলছে না, ধরেন আর পাতলা পায়খানা তো অনেক বেশি করছে, আর জ্বর ধরেন ১০০ উপরে আসছিল সবসময়। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইতাম তাহলে তো এত ঝামেলা হতো না। আর দেখা যাচ্ছে কি সবাই কিন্তু এতটা জার্নি করে স্ট্রাগল করে এখানে আসতে পারে না। আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, অ্যাম্বুলেন্সের ভাড়া কত টাকা এটা সবাই জানে, কিন্তু সবাই তো এটা পারে না। তবে জেলা উপজেলা পর্যায়ে হামের পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান স্বজনরা। আমাদের তো অনেকটা হয়রানি হয়। আমরা তো মনে নারায়ণগঞ্জ থেকে আসছে, ঢাকা আসছি, অনেক হয়রানি। শেরেবাংলায় কোনো একটা বিল্ডিং ভবন যদি শিশু হসপিটাল হইতো, সেখানে এনআইসিউর ব্যবস্থা থাকতো, আইসিউর ব্যবস্থা থাকতো, তাহলে মানে বাচ্চার মায়েদের আসলে ভুক্তভোগী হইতো না যে তারা শহরের দিকে চলে আসতে হইতে। এই শহরে আসা এই টাইমে বাচ্চা হয়তো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়, যেহেতু লং টাইম। কেউ হামে আক্রান্ত হলে বিভ্রান্তিকর তথ্য কান না দিয়ে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। ৯ মাসের আগের বাচ্চাগুলো মায়ের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। মা যেন ভালো পুষ্টিকর খাবার খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এবং আরেকটা ব্যাপার যে প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। দর্শক, হামের সংক্রমণের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইলে হাম আক্রান্তের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? জি নীরা, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে প্রতিনিয়তই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আজকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন করে ১০ জন শিশু হামে আক্রান্ত যে শিশু তারা কিন্তু ভর্তি হয়েছে। আমি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮৩ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং এর মধ্যে যেটি ২ জন শিশু এই হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। ৫৭ জন কিন্তু ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে তিনি যেটি বলছেন যে আসলে প্রতিনিয়তই রোগী আসছেন এবং তাদের পক্ষ থেকে যেটি চিকিৎসা দেওয়া দরকার তারা কিন্তু সেটি দিচ্ছেন এবং মৃত্যুর চেয়ে কিন্তু সুস্থতার হার কিন্তু অনেক বেশি। যেহেতু এই টাঙ্গাইল জেলায় ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৫৭ জন। বর্তমানে এই হাসপাতালটিতে ১৪ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি যেটি বলছেন যে আসলে যারা আক্রান্ত হয়েছেন এদের মধ্যে আর ২ বছরের নিচে, বেশিরভাগ শিশুর বয়সই কিন্তু ২ বছরের নিচে। এছাড়াও যেটি বলা হচ্ছে যে টাঙ্গাইলের যে ১২টি উপজেলা রয়েছে সেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আজকে নতুন করে ঘাটাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও ২ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়াও অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেটিতে কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগী আসছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে যে বিষয়টি চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেটি বলছেন আসলে মানুষজনকে যারা রয়েছেন তাদের সচেতন হতে হবে। এছাড়াও এই হামের উপসর্গ দেখা মাত্রই তারা যেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা চিকিৎসক রয়েছেন তাদের সাথে যেন যোগাযোগ করেন, এই বিষয়টি কিন্তু তারা বারবারই বলে আসছেন। তবে প্রথম দিক থেকেই কিন্তু এই টাঙ্গাইলে হামের যে উপসর্গ বিশেষ করে গেল ১ সপ্তাহ ধরে এর প্রাদুর্ভাবটা কিন্তু
বেশি দেখা যাচ্ছে। তবে যেটি বলছেন যে চিকিৎসকরা বিচলিত হওয়ার কিছু নেই, যেহেতু উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে বা চিকিৎসকদের পরামর্শ নিলে তারা কিন্তু সুস্থ হয়ে যাবেন, এমনটাই কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। তো এতটুকু ছিল হামের প্রাদুর্ভাব নিয়ে টাঙ্গাইল থেকে। নীরা। জি কামাল, আপনাকে ধন্যবাদ। মধ্যরাত থেকে লাইন দিয়ে 9 থেকে 10 ঘন্টা পর মিলছে 500 টাকার পেট্রোল। এর মধ্যে 2 বেলা খাওয়ার জন্য খরচ হচ্ছে 300 টাকা। এছাড়া তেলের সংকটে থমকে গেছে উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকা। চড়া দামেও মিলছে না ডিজেল। কোথাও স্থানীয় প্রভাবশালী চক্র লাইন নিয়ন্ত্রণের নামে সৃষ্টি করছে নৈরাজ্য। প্রশাসনের সহযোগিতা চাইলেও মিলছে না বলে অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মধ্যরাত থেকে মেহেরপুরে ভিড় জমে জ্বালানি তেলের জন্য। 9 থেকে 10 ঘন্টা লাইন ধরার এই সময় 2 বেলা খাওয়ার খরচ 300 টাকা, অথচ মিলে মাত্র 500 টাকা পেট্রোল। এতে খুব ছাড়ছেন বাইকাররা। লম্বা লাইন দেওয়া হয়েছে, লাইন দেওয়ার পরে এখানে আমাদের খরচ হয়ে গেছে 200-300 টাকা, বুঝেছেন। পেট তো আর বসে থাকে না। পেট্রোল নিয়ে এসছে, সে ভাইকে ধরো রাত দিন ধরো সিরিয়াল দিয়ে পড়ে আছে, তাকে হচ্ছে খিদিমিদি লাগে। আমি ওই জন্যই তাকে আমি হচ্ছে ভাত ডিম ভাত এগুলো আমি তাদের জন্য হচ্ছে সেবা করছি। জ্বালানি তেলের সংকটে বরগুনার আমতলীতে থমকে গেছে উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকা। চড়া দামেও মিলছে না ডিজেল। এতে নদীতে মাছ আহরণে যেতে পারছে না মাছ ধরা ট্রলার। অনিশ্চয়তার মুখে পড়েছে উপজেলার 3000-এরও বেশি জেলে পরিবার। ডিজেল বাগর 1 সপ্তাহ পরে বসে আসলাম, কোনো কামাই বাণিজ্য করতে পারি নাই, ডিজেল পাই নাই। আমরা নদীতেই ফিরে 1 সপ্তাহ দামে আমরা এই নদীতে যাইতে পারি না, মাছ এভাবে আমরা কিভাবে বাঁচবো? মাছ মারতে যাইতে পারতেছি না তেলের সংকটের কারণে। আমি বসা আছি, মানে চলতে একটু কষ্ট হইতেছে আমাদের। নেত্রকোনা, যশোর, পটুয়াখালী ও পাবনার ঈশ্বরদীর কোনো পাম্পে তেল মিলছে, কোথাও মিলছে না। যে পাম্পে তেল মিলছে সেখানে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোথাও স্থানীয় প্রভাবশালী চক্র লাইন নিয়ন্ত্রণের নামে সৃষ্টি করছে নৈরাজ্য। টাঙ্গাইলের 62টি ফিলিং স্টেশনে বেশিরভাগ স্টেশনে ঝুলছে তেল নিয়ে লেখা নোটিশ। নৌ চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে যমুনা নদীতে। লামিয়া তানজিন মাহমুদ, RTV। শরীয়তপুরে জ্বালানি সংকটে কৃষি ও মৎস্য খাত স্থবির হয়ে পড়েছে। দর্শকের বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, স্থানীয় পর্যায়ে কৃত্রিম সংকট বা মজুতদারির অভিযোগ রয়েছে কিনা জানাবেন আমাদের। জি নীরা, আপনি যেমনটি বলছিলেন, শরীয়তপুর জেলাতে কিন্তু জ্বালানি সংকটে হাহাকার করছে ভোক্তারা। অপরদিকে শরীয়তপুর জেলাতে যে 6টি পাম্প রয়েছে তারা কিন্তু যখনই সুযোগ পাচ্ছে ডিপো থেকে তেল নিয়ে এসে তাদেরকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জেলে এবং কৃষকরা কিন্তু তেল না পেয়ে তাদের স্থবির হয়ে পড়ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হলো শরীয়তপুরের নৈরা উপজেলার সুরেশ্বর ঐতিহ্যবাহী মাছঘাট। এই ঘাটে এসে আমি সকাল থেকে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো শরীয়তপুর জেলাতে কিন্তু প্রায় 71 কিলোমিটার নদী রয়েছে। সেখানে কিন্তু 33,000 জেলে সরাসরি নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং এই 33,000 জেলের ভিতরে কিন্তু 13,000 ইঞ্জিন চালিত নৌকা রয়েছে। এই 13,000 ইঞ্জিন চালিত নৌকাতে কিন্তু প্রতিদিন 40,000 লিটার ডিজেল প্রয়োজন হয়, যা তাদের চাহিদা মতো পাচ্ছে না বিধায় কিন্তু তারা নদীতে নামতে পারছে না বলে আমাকে এমনটি জানিয়েছেন। যাই কিছু পায় এই পাম্পে কিন্তু তেল নেওয়ার জন্য জেলেরা কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত লম্বা লাইন ধরে কিন্তু তারা এই 5 থেকে 10 লিটার ডিজেল নিয়ে এসে কিন্তু তারা নদীতে নেমে সেই 3-4 ঘন্টা নদীতে মাছ শিকার করে কিন্তু তারা আবার ফিরে আসছেন। তারা কিন্তু বলছেন যে তারা চাহিদা মতো তারা মাছ পাচ্ছেন না, এই জন্য কিন্তু তারা এই পেশা ছেড়ে কিন্তু অন্য পেশায় যোগছেন বলে তারা আমাকে জানিয়েছিলেন। আমি কথা বলেছিলাম পাম্প মালিকদের সাথে, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু শরীয়তপুর জেলায় যে 6টি পাম্প রয়েছে সেই 6টি পাম্পে প্রায় এই 50,000 লিটার ডিজেল প্রয়োজন। সেখানে কিন্তু চাহিদা মতো তারা ডিপো থেকে তেল নিয়ে এসে তারা চাহিদা মেটাতে পারছে না। অপরদিকে নদীর এলাকাভিত্তিক যেসব খুচরা দোকানদাররা রয়েছে তারা কিন্তু চওড়া দামে এই ডিজেল, যেখানে আগে ডিজেল বিক্রি করতো 110 টাকা, সেখানে কিন্তু 140 থেকে 170 টাকার ডিজেল বিক্রি করছে এবং সেই বেশি দাম দিয়ে তারা কিন্তু নিয়ে নদীতে নামতে হচ্ছে বলে এমনটি জানিয়েছিলেন। আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন
জানিয়েছেন সেটি হলো কিন্তু তারা এই জেলেরা যাতে মাছ নির্বিঘ্নে মাছ শিকার করতে যেতে পারে তারা কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলেছিলাম এখানে আসার আগে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সাথে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু এই শরীয়তপুর জেলাতে যে 6টি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের যে মালিক পক্ষ রয়েছে তাদের সাথে সার্বক্ষণিক তারা যোগাযোগ করছেন এবং তারা যাতে নির্বিঘ্নে জেলেরা তেল পেতে পারে সেই জন্য কিন্তু একটি গুগল অ্যাপসের মাধ্যমে এই তারা কিন্তু 5 লিটার থেকে 10 লিটার তেল দিয়ে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল শরীয়তপুর থেকে। জি আসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী এসএসসি সহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। একই সাথে পরীক্ষার নকল প্রতিরোধেও নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সরকার গঠন করে বিএনপি সংসদেও রাজনীতিতে সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসায় জামায়াত ইসলামীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যারা এমপি, মন্ত্রী, বিচারক ও রাষ্ট্রপতি হয় তারাই দলবাজ হয়ে যায়। এ সরকার দলীয়করণ, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদের পথ ধরে দিল্লির রাস্তায় হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। নিজেদের পরিবার, মা, স্বামী, সন্তান সকলকে আন্দোলনে মন্ত্রিসভা গঠন করার পরপরই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়ে যাত্রা শুরু করলেন। 24শে জুলাই আগস্টের উত্তাল গণ আন্দোলনে যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছিলাম, যেসব কারণে দলীয়করণ, দুর্নীতি, বৈষম্য, কর্তৃত্ববাদী শাসন, এই 1 মাস 1.5 মাস শেষ হয়ে পারে নাই। একের পর এক সরকারের পদক্ষেপগুলো আমাদেরকে সেই দলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকেই যে এই সরকার ধাবিত হচ্ছে সেটা পরিষ্কার করে দিচ্ছে। নীলফামারীতে বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। সকাল 9:30টার দিকে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিল এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন তারা। এদিকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজের ভবন নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। সবকিছু ঠিক থাকলে দ্রুতই এখানে মেডিকেল কলেজ ভবন নির্মাণ করা হবে বলেও জানান তিনি। বাড়ি থেকে ডেকে নিয়ে লক্ষ্মীপুর এক অটোরিকশা চালক হত্যা করা হয়েছে। সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জের তার নিজ বাড়ির পাশের ফসলের মাঠ থেকে ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পাওনা টাকা পরিশোধের কথা বলে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কুড়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। সকালে রূপসা উপজেলার মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ছেলে নাদিমকে আটক করেছে পুলিশ। যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আলাদা অভিযানে মাদকসহ 4 জনকে আটক করা হয়েছে। অন্যদিকে বিজিবি যশোর 49 ব্যাটালিয়ন সদস্যরা আলামিন নামে এক যুবককে আটক এবং 2টি সোনার বার উদ্ধার করেছে। মানিকগঞ্জ শহরে অভিযান চালিয়ে দেহ ব্যবসার সাথে সম্পৃক্ততা ও ইয়াবাসহ 3 জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। মাদক বিক্রির নগদ 3,16,000 টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন অফিস থেকে সরকারি টাকা অডিটে গড়মিল পাওয়ায় ও ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি আলাউদ্দিন কালীবাড়ি কোর্ট স্টেশনে কর্মরত। চট্টগ্রামে অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি, মুরগি, ভোজ্য তেল, চিনি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতা। দাম বাড়তে থাকায় পছন্দের পণ্য থেকে মুখ ফিরিয়ে কিছুটা কম দরে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন অনেকে।
কেউ কেউ প্রয়োজনের তুলনায় কম কিনছেন। বিক্রেতাদের অজুহাত, জ্বালানি তেলের সংকটে পরিবহন ভাড়া বেড়েছে, তবে ক্রেতারা জানান দাম বাড়তে পারে শঙ্কায় অনেকে প্রয়োজনের চেয়ে বেশি কিনছেন। এই সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। পঞ্চগড় পৌরসভায় টিআর কর্মসূচির অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌরসভার 6টি মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য প্রায় 12 লাখ টাকা বরাদ্দ অনুমোদন করে পঞ্চগড় পৌরসভা। অনুমোদনের 1 বছর পার হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি কয়েকটি প্রতিষ্ঠানে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পৌর প্রশাসক। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। গত 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর নগদ টাকা কর্মসূচির আওতায় 6টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন কাজের জন্য 11,70,000 টাকা বরাদ্দ দেয় পঞ্চগড় পৌরসভা। এর মধ্যে পঞ্চগড় মার্কাস মাদ্রাসায় 3,20,000, তালিমউদ্দিন একাডেমিতে 3,90,000 এবং বাকি 4টি মাদ্রাসায় 1,15,000 টাকা করে বরাদ্দ দেয় পৌরসভা। কিন্তু অনুমোদনের 1 বছর পার হলেও কোনো কার্যক্রম দেখা যায়নি পঞ্চগড় মার্কাস মাদ্রাসার। এই টাকা তো পুরো আত্মসাৎ করা হয়েছে। আমরা মহল্লাবাসী আজও জানি না যে এখানে মাদ্রাসা ছিল। এই ব্যাপারে আমরা প্রজেক্ট কমিটির কাছে জানতে চাইলে ওরা আমাদের সঙ্গে রুক্ষ আচরণ করে এবং খারাপ আচরণ করে। সরেজমিনে দেখা যায় একক ব্যক্তি মালিকানায় পরিচালিত রৌশনাবাগ মাদ্রাসাতুল ফালা, ইসলামাবাদ মাদ্রাসাতুল রাইয়ান ও তালিমউদ্দিন একাডেমি মাদ্রাসায় বরাদ্দের টাকায় কেনা হয়েছে ফার্নিচার, ল্যাপটপ, ফ্রিজ সহ নানা ব্যবহারিক পণ্য। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। একতলা দ্বিতলা বাসা ভাড়া নিয়ে এবং এক একটা ছাত্রর ভর্তি 6,000 টাকা বেতন নেয়, হচ্ছে যে আপনার 45,000-5,000 টাকা, এগুলো দিয়ে আপনার প্রতিষ্ঠানগুলি চালায়। কিন্তু এগুলো প্রতিষ্ঠানে কিভাবে করে সরকারি অনুদান পায়? চাহিদাপত্র অনুযায়ী এসব পণ্য কেনা হয়েছে বলছেন বরাদ্দ পাওয়া এই মাদ্রাসা পরিচালক। আমরা সম্পূর্ণ পরিপূর্ণ অর্থ আমরা এই জায়গাতে আমরা খরচ করেছি এবং আমরা কি খরচ করেছি সেটা আমাদের কাছে মাদ্রাসার অফিস ফাইলে আমাদের সেগুলা সংরক্ষিত আছে। পৌর প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা একটা তদন্ত কমিটি করছি। তদন্ত রিপোর্ট 3 কার্য দিবসের মধ্যে দিতে বলা হয়েছে। রিপোর্টটা আসলে আমরা বিস্তারিত দিব। দ্রুত তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি পৌরবাসীর। সাকিব আল হাসান, RTV। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর 2025-26 শিক্ষাবর্ষে এই গ্রুপের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এবারে জিএসটি ভর্তি পরীক্ষা 20টি বিশ্ববিদ্যালয়ে সারা দেশ থেকে মোট 1,66,162 জন শিক্ষার্থী আবেদন করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। সকালে উপজেলা কাঁচপুরের রায়টেক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 2 ভাই আদনান ও আব্রাহাম পুকুরের পাড়ে বল নিয়ে খেলা করছিল। এ সময় ফুটবল পুকুরে পড়ে যাওয়ায় তা তুলতে গেলে হঠাৎ তাদের আর দেখা যায় না। এতে একে একে 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পিরোজপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত 40 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস জানায় ভোর 4টার দিকে টেক্সটাইল মিল সংলগ্ন বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুস খোলা এলাকায় একে একে 6টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রংপুরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা সড়কটি। সৃষ্ট হয়েছে ছোট বড় গর্ত আর খানাখন্দের। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির।
রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার। এ পথ ধরেই প্রতিদিন কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা থেকে হাজারো মানুষ রংপুরে আসা যাওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে সড়কটিতে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দের। এতে 20 মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগছে দ্বিগুণ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। বছরের পর বছর ধরে এমন ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। এই রাস্তাতে যাওয়া আসা করতে আমাদের অনেক কষ্ট হয় এবং বাচ্চারা স্কুলে যায়, অনেক সময় দেখা যায় দুর্ঘটনা হয়। অসুস্থ রোগী যখন যাতায়াত করে তখন তো বেহাল অবস্থা হয়ে যায়। রোডের যে এত করুণ অবস্থা যে গাড়ি চালাই মুশকিল। এই রোডে আসলেই দেখা যায় আমাদের ভ্যানের আজকে বেয়ারিং ভাঙছে, কালকে পেনিয়াম ভাঙি গেছে, আর যাত্রীরাও আমাদের সঙ্গে আসতে চায় না। আমরা চাই যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি করে ভালো হয়, আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি। তবে আশার বাণী শুনিয়েছেন সিটি কর্পোরেশনের এ প্রকৌশলী। রাস্তাটার জন্য অলরেডি টেন্ডার করা হয়েছে, টেন্ডারের উপরে টেন্ডার রিসিভও করছি আমরা। বর্তমানে ইভলিউশনের কাজ চলমান আছে। টোটালি হলো 24,60,00,000 টাকা প্রাক্কলন। এখানে আমাদের আঙ্গুরমিয়া ব্রিজ থেকে রেলগেট পর্যন্ত আরসিসি রাস্তা সহ ড্রেন, আর বাকি রাস্তা হলো কার্পেটিং রাস্তা, মাঝখানে ডিভাইডার সহ। শুধু আশ্বাস নয়, জনভোগান্তি নিরসনে সড়কটি দ্রুত সংস্কার করবে সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। বগুড়া শেরপুরে 4 লেন মহাসড়কে ডিভাইডার পরিণত হয়েছে প্রাণঘাতী ফাঁদে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। নেই সঠিক সাইনেজ বা প্রতিফলক ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নকশা আর অবহেলার ফলেই এই বিপর্যয়। বগুড়া শেরপুর থেকে জিন্না খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বগুড়ার শেরপুর মহাসড়কে দূর থেকে বোঝার উপায় নেই, সামনে দাঁড়িয়ে আছে কংক্রিটের ডিভাইডার। দিনের আলোতেও স্পষ্ট নয়, আর রাতে তো একেবারেই অদৃশ্য। দ্রুতগতির যানবাহন সামনের ডিভাইডার দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে মুখোমুখি সংঘর্ষ। মহাসড়কের নতুন এই মৃত্যু ফাঁদে এ পর্যন্ত কমপক্ষে 50টিরও বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন প্রায় 8 জন। স্থানীয়রা বলছেন, ত্রুটিপূর্ণ নকশায় দুর্ঘটনার মূল কারণ। 4 লেন মহাসড়ক নিরাপদ করার লক্ষ্যেই নির্মাণ করা হয়েছিল, কিন্তু পরিকল্পনার ঘাটতি আর অব্যবস্থাপনায় এই সড়কই এখন প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। চিহ্ন নাই, কোনো লগো দেওয়া নাই, হঠাৎ করে ডিভাইডারের উপর দিয়ে গাড়িগুলো উঠে যাচ্ছে। এই ডিভাইডারের সাথে প্রায় অ্যাক্সিডেন্ট হয় আমাদের বাড়ির সামনেই। আমরা অনেক লোক উদ্ধার করছি এখানে। ডিভাইডারগুলি ড্রাইভাররা যখন গাড়ি চালায় অনেক দূর থেকে তাদের দৃশ্যগোচর হয় না, যার কারণে ভয়াবহ অ্যাক্সিডেন্টগুলি করছে। এই প্রকল্প সড়ক বিভাগকে হস্তান্তর করা হয়নি বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী। প্রকল্প থেকে সড়ক বিভাগ বগুড়াকে হস্তান্তর করা হয়নি। প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত এগুলো ওনারাই দেখভাল করবে। নকশায় কোনো ত্রুটি থাকলে সেটির সঠিক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। সাসেক প্রকল্পের সাথে আমরা আলোচনা করব এবং সংশ্লিষ্ট যারা পরবর্তীতে এগুলো দেখভাল করবেন, অর্থাৎ রোডস ডিপার্টমেন্ট, তাদের সাথে আমরা একসাথে বসে যদি এমন হয় যে ডিজাইনে কোনো ত্রুটি আছে তাহলে এটা সংশোধন করা হবে। নিরাপদ সড়কের প্রতিশ্রুতি আজ প্রশ্নবিদ্ধ। ত্রুটিপূর্ণ নকশা আর অব্যবস্থাপনার দায়ে একের পর এক ঝরছে প্রাণ। এই মৃত্যু ফাঁদ আরও বড় বিপর্যয়ের কারণ হবে বলে আশঙ্কা স্থানীয়দের। লিওন আজাদ, RTV। গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সকালে কাশিয়ানী উপজেলা নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানান, ফলসি গ্রামের উসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঝালকাঠির রাজাপুরে ব্রিজের উন্নয়ন এখন উপজেলাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজ নির্মাণের পর জনভোগান্তি দূর হওয়ার কথা থাকলেও উল্টো সেখানে বেড়েছে দুর্ভোগ। ব্রিজ নির্মাণের সময় খালের মধ্যখানে শক্তপোক্ত বাঁধ নির্মাণ করলেও ব্রিজের কাজ শেষ হওয়ার পর তা পুরোপুরি অপসারণ না করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ঝালকাঠির রাজাপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি।
উপজেলা সদরের বাজার সংলগ্ন খালে 1,60,00,000 টাকা ব্যয়ে প্রায় 3 বছর আগে এই ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়। নির্মাণের সুবিধার্থে খালের দুপাশে গাছের পাইলিং পুঁতে বালু ভরাট করে নির্মাণ করা হয় শক্তিশালী বাঁধ, যে বাঁধ নির্মাণ ও অপসারণের জন্য বরাদ্দ ছিল মোটা অঙ্কের টাকা। তবে ব্রিজ নির্মাণ শেষে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি বাঁধ ও পুরনো লোহার বিম। স্থানীয়রা মিলে বাঁধের কিছু অংশ অপসারণ করলেও খালের অনেক অংশ ভরাট হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে পানি না পেয়ে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, শঙ্কায় কৃষকরা। ব্রিজ নির্মাণ হয়ে গেছে ঠিকই, কিন্তু বাঁধ অপসারণ করে নাই, যার কারণে পানি চলাচলের জন্য বিঘ্ন করতেছে। কৃষকের তো প্রতিবন্ধী হয়ে গেছে, খালি পানি পাবো, খালটা একদম ভর হয়ে গেছে, কারণ খালটা এখন নির্মল করা উচিত। ব্রিজ হয়ে গেছে অথচ খালের কোনো সমাধান হয় নাই, এই জন্য এখন আমাকে বেশি দুর্ভাগ্য বাজে গেছে এই খালটা নিয়ে। বাঁধের কারণে খাল শুরু হয়ে আসছে, আর যত ময়লা আবর্জনা এগুলা সব জমাট খেয়ে কৃষকের অনেক অনেক ক্ষতি হইতেছে। দ্রুত সময়ের মধ্যে খাল থেকে বাঁধগুলো অপসারণ করার কথা জানান এ কর্মকর্তা। এই কাজ চলমান, এটা কেটে দিবে, আস্তে আস্তের মধ্যে কেটে দিবে। তার বিল আটকায় রাখছি, আর সকল কিছু আটকানো আমার এখানে, ঠিক আছে। এখন আমরা যে এই কাজের যে মূল কন্ট্রাক্টর তাকে ফোন দিছি, সেইটা যত দ্রুত সম্ভব করে দিবে, আমার সাথে কথা হয়েছে। শুধু আশ্বাস নয়, খালের মধ্যে দেয়া বাঁধ অপসারণ এবং খালের অখননকৃত অংশ খনন করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। আবরার মাহি, RTV। বরগুনা পাথরঘাটায় সদর ইউনিয়নের বলেশ্বর নদী প্রায় 2 কিলোমিটার দীর্ঘ বেড়ি বাঁধ আজ ভাঙনের মুখে। নদীর পাড় ঘেঁষে থাকা শতাধিক গ্রামের মানুষ দুঃস্বপ্নের ভেতর কাটাচ্ছেন দিন। প্রতিনিয়ত ভাঙছে মাটি, নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, কৃষক হারাচ্ছেন তার জীবিকা। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বলেশ্বর নদীর ভয়াল রূপে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। মাত্র কয়েক বছরের ব্যবধানে নদী গর্ভে হারিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও বিস্তীর্ণ আবাদি জমি। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরের ভাঙনের পর থেকেই বরগুনা পাথরঘাটায় বেড়েছে ভাঙনের মাত্রা, আর সংকুচিত হচ্ছে মানুষের বসবাসের জায়গা। বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে, এর মধ্যে কেউ কেউ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। উপকূলীয় এই অঞ্চলের মানুষ সিডর, আইলা, নার্গিস, মহসেন, রিমাল সহ একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতে হয়েছেন ক্ষতবিক্ষত। তবে এলাকাবাসীর অভিযোগ, এসব দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরও এখনও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারের কাছে আবেদন, যাতে আমাদের এই ব্যারিয়ারটি টিকসই এবং মজবুত হয়, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি এবং এলাকার জানমাল রক্ষা পায়। রাস্তার তোমার এই যে রাস্তার এই যে সব রয়ে গেছে, বাড়ি দিলে সুরে ছুটে যায়। এ বিষয়ে দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। শিশু ব্লক দিয়ে স্থায়ী বাঁধ করা দরকার। এটার জন্য আমাদের একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে, এটা ফিজিবিলিটি স্টাডিও হয়েছে। এখন প্রকল্পটা সেই আলোকে যদি সরকার অনুমোদন দেয়, আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। নদী ভাঙনে যখন একের পর এক পরিবার পথে বসছে, তখন প্রশ্ন একটাই, আর কত ক্ষতির পর জাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ক্ষতিগ্রস্ত উপকূলীয় পাথরঘাটাবাসীর দাবি ত্রাণ নয়, চাই টেকসই বেড়ি বাঁধ। লিওন আজাদ, RTV। নানা সংকটে থমকে আছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। একটি ট্রমা ইউনিট থাকলেও লোকবলের অভাবে সেটিও চালু করা যায়নি। প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। শয্যা সংকটে রোগীদের ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। পাবনার ঈশ্বরদী প্রতিনিধি বাইজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার লক্ষ্যে 25 কোটি টাকা ব্যয়ে 4 তলা একটি আধুনিক ভবন নির্মাণ করা হয়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য ভবনটির নিচে তলায় করা হয় বিশেষায়িত ইউনিট ট্রমা সেন্টার।
2018 সালে ভবন হস্তান্তর হলেও আজও হয়নি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণ এবং ট্রমা ইউনিটের প্রশাসনিক অনুমোদন। পুরনো 31 শয্যার জনবল এবং সরঞ্জাম দিয়েই চলছে প্রতিদিনের চিকিৎসা সেবা। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। শয্যা সংকটে রোগীদের ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। ভিতরে জায়গা না থেকে আমার বারান্দায় জায়গা করে দিছে। গাদা গাদা করে মানে ধরেন আপনার ওই যে ভিতরে না দিয়ে এখন আমার বারান্দায় দিচ্ছে। সব দিক দিয়ে সমস্যা। এই সমস্যাটা সমাধানের জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করা যায়। ভালো ডাক্তারও নাই, মনে হয় যে চিকিৎসা নিয়েও নাই মনে হয় এখানে। আমাদের এখানে ডাক্তার ভালো ভালো ডাক্তার দিতে হবে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 50 শয্যার হাসপাতাল লেখা আছে, কিন্তু কার্যক্রম চলে 31 শয্যার। কিছুদিন আগে আমাদের কাছে একটা চিঠি আসছে, কাগজপত্র অর্থ মন্ত্রণালয়ে পৌঁছেছে। এটা আর কি অনুমোদন পেলে আমরা 50 শয্যার কার্যক্রম শুরু করতে পারবো। শুধু সাইনবোর্ডে নয়, দ্রুত 50 শয্যার অনুমোদন, ট্রমা ইউনিট চালু এবং জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমনটাই চাওয়া আটঘরিয়াবাসীর। সাকিব আল হাসান, RTV। রাঙামাটির পাহাড় জুড়ে এখন উৎসবের রং। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণের মহালগ্নে পাহাড়ি জনগোষ্ঠী মেতেছে তাদের হাজার বছরের লালিত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসবে। সকালে রাঙামাটির চিংলা মংমারি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী পাহাড়ি জুম্ম খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। জেলার শহরসহ বিভিন্ন উপজেলার সব বয়সের মানুষ এতে অংশ নেন। বৈচিত্র্যময় সংস্কৃতি টিকিয়ে রাখা এবং তরুণ সমাজের কাছে জনপ্রিয় করাই এর লক্ষ্য বলে জানান আয়োজকরা। দেশে বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। দখল দূষণ আর বর্জ্য থেকে নদী রক্ষার দাবিতে নাটোরে কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গুরুদাসপুরের ঐতিহ্যবাহী নন্দকুজা নদীর পাড়ে এই কর্মসূচি পালিত হয়। তাদের অনেক ধরনের ষড়যন্ত্র। বাগেরহাটের মংলায় বিএনপির নেতা মাহে আলমকে অপহরণের পর হত্যা করে লাশ ঘুমের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মংলা পোর্ট পৌরসভা চত্বরে সচেতন নাগরিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে। দিনাজপুরের হিলিতে নিখোঁজের 11 দিনেও সন্ধান মেলেনি মেহের আলী নামের এক ব্যক্তির। দ্রুত তাকে ফিরিয়ে পেতে মানববন্ধন করেছেন তার পরিবার। যশোরের অভয়নগরের 2টি প্রাইভেট হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আল মদিনা নামে প্রাইভেট হাসপাতালের পরিচালককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মাদক, ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। বরগুনায় প্রবীণ হিতৈষী সংঘের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, প্রবীণ সংঘ জেলা শাখার মহাসচিব মনির হোসেন কামাল এ সময় উপস্থিত ছিলেন। নাদিরা সুলতানা, RTV। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 7:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।